আমরা যারা ব্যাংক রবারি বা মানি হাইস্ট রিলেটেড মুভি দেখতে পছন্দ করি তারা তো জানি এই জাতীয় মুভিতে কি পরিমাণ থ্রিলিং থাকে। আজকের মুভিটি তেমনই একটি ব্যাংক রবারি নিয়ে। একদল প্রাক্তন মেরিন সৈনিকেরা একত্রিত হয়ে একটি ব্যাংক ডাকাতি করে। ইতিমধ্যে তারা বহু ব্যাংক ডাকাতি করেছে, কিন্তু এবার তারা এমন একটি ব্যাংকে ডাকাতি করেছে যেটার ফলে তাদের জীবনে নেমে আসে কালো মেঘের ঘনঘটা, যেটা তাদের প্রত্যেকের জীবনকে তছনছ করে দেয়। অবশেষে তাদের সাথে কি হয়েছিল, এই কি কেন কিভাবে প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে 2023 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন ক্রাইম থ্রিলার জনরার মুভি দ্য চ্যানেলের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দুইটি দলের মধ্যে গোলাগুলি দেখতে পাই। এর মধ্যে একটি দলের চোখে নাইট ভিশন ক্যামেরা ছিল, তাই তারা খুব সহজে প্রতিপক্ষ দলকে মেরে ফেলছিল। এরপর আমরা একজন ব্যক্তিকে ঘুম থেকে উঠতে দেখতে পাই। এই ব্যক্তির নাম হলো জেমস। এতক্ষণ স্বপ্নে সে যা দেখেছে সে ব্যাপারে সে বেশ চিন্তিত ছিল। এ সময় তার বাড়িতে আভা নামে একটি মেয়ে আসে। এই মেয়েটি ছিল একজন বেবি সিটার, আর সে জেমসের বাচ্চাকে দেখভাল করত। জেমস তার বাচ্চাটিকে মেয়েটির হাতে তুলে দিয়ে গোছগাছ করে বাসা থেকে বেরিয়ে পড়ে। জেমস একটি রাস্তার মোড়ের মাথায় দাঁড়িয়ে তার দলের লোকেদের জন্য অপেক্ষা করছিল। তখনই তার দলের লোকেরা একটি ভ্যান গাড়ি নিয়ে আসে। ভ্যান গাড়ির মধ্যে মোট 5 জন লোক ছিল। তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি তারা সবাই হলো ডাকাত, আর তারা একটি ব্যাংক ডাকাতি করার মিশনে যাচ্ছে। তাদের সবার সাথে ছিল M9 সাইড আর্মস, ACR-10, MK-18, AR-12, M96 রাইফেল, SA-18 প্যারাট্যাকটিক্যালের মতো চমৎকার সব আধুনিক অ্যাসল্ট রাইফেল। মিশন লিড করছিল মাইক। ব্যাংকের সামনে পৌঁছে তারা সবাই তাদের মুখে মাস্ক পরিধান করে নেয়। এরপর গাড়ি থেকে নেমে ব্যাংকের দিকে অগ্রসর হতে থাকে। ব্যাংকে প্রবেশ করেই তারা একজন গার্ডকে মেরে ফেলে। এরপর অন্য সব গার্ডদেরকে গান পয়েন্ট করে ব্যাংকের মধ্যে থাকা সবাইকে ভয় দেখাতে থাকে। এর মধ্যে মাইক ব্যাংকের ম্যানেজারকে ধরে নিয়ে যায় ভল্টের সামনে। ব্যাংক ম্যানেজার ভল্ট খুলতে দেরি করায় মাইক তার হাতের আঙ্গুল মুচকিয়ে দেয়। প্রচণ্ড ব্যথায় তখন সে বাধ্য হয়ে ব্যাংকের ভল্ট খুলে দেয়। এরপর তারা তাদের ব্যাগের মধ্যে টাকা পয়সা লোড করতে থাকে। ব্যাংক থেকে বের হওয়ার সময় তারা বাইরে নজর দিয়ে দেখছিল সেখানে পুলিশ এসেছে কিনা, কিন্তু তারা মোটামুটি ক্লিয়ার পেয়েই বুক ফুলিয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু সেখানে একটি সোয়াট টিম আগেই খবর পেয়ে চলে এসেছিল। তাই বাইরে এসে তারা কিছু বুঝে ওঠার আগেই তাদের উপর পুলিশ টিম গুলি করতে শুরু করে। পুলিশদের হাতেও মডার্ন অস্ত্র ছিল। পুলিশের গুলিতে ডাকাত দলের একজন সদস্য মারা যায়। ফলে দুই পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি শুরু হয়। কেউ কারোর চেয়ে কোনো অংশে কম নয়। কিন্তু ডাকাত দল যেহেতু প্রস্তুত ছিল না, তাই তারা পুলিশদের সামনে মোটামুটি কোণঠাসা হয়ে পড়েছিল। পুলিশ টিম চারদিক থেকে তাদের উপরে গুলিবর্ষণ করছিল, আর ডাকাত দল পুলিশদেরকে পাল্টা ফায়ার করে নিজেদেরকে কভার করে রাখছিল। এ সময় ভ্যান গাড়ির ড্রাইভার গাড়ি থেকে নেমে পুলিশদেরকে ফায়ার করতে গেলে সে মারা যায়। এভাবে ডাকাত দলের 2 সদস্য মারা গেলে তারা সবাই ঘাবড়ে যায়। তারা ভাবতে থাকে হয়তো আজকেই তাদের শেষ দিন, তারা সবাই হয়তো পুলিশের হাতে মারা পড়বে। তাই তারা দ্রুত সেখান থেকে পালানোর জন্য রাস্তা খুঁজতে থাকে। যে যেখানে জায়গা পাচ্ছিল সেখানেই লুকিয়ে কভার নিয়ে ফায়ার ব্যাক করছিল। সময় অতিবাহিত হতে থাকলে সেখানে আরো কয়েকটি পুলিশ টিম এসে যোগ দেয়। ডাকাত দলের জন্য এতগুলো পুলিশের বিপরীতে টিকে থাকা মুশকিল হয়ে উঠেছিল, কিন্তু তাদের কাছে পাল্টা ফায়ার করা ছাড়া কোনো বিকল্প অপশন নেই। এই সময় তারা আরো বেশি রাগান্বিত হয়ে পুলিশদেরকে গুলি করতে শুরু করে, এবং ফলশ্রুতিতে কয়েকজন পুলিশ সদস্য মারা যায়। কিন্তু এতে আবার হিতে বিপরীত হয়। পুলিশ টিম আরো বেশি ক্ষিপ্র হয়ে ওঠে। পরিস্থিতি আরো বেশি খারাপ হতে থাকলে ডাকাতরা এখান থেকে দ্রুত বের হবার সিদ্ধান্ত নেয়। টাকার ব্যাগগুলো তো অনেক বেশি ভারী ছিল, তাই তাদের মধ্য থেকে একজন ডাকাত সদস্য সেই টাকার ব্যাগগুলো নিয়ে বাইরে বেরিয়ে যেতে চায়। আর অন্যদিকে মাইক জানায় সে তার সমস্ত আহত সাথীদেরকে নিয়ে এখান থেকে বের হবে। এরপর ডাকাত দল পুলিশদেরকে পুনরায় পাল্টা ফায়ার করে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। জেমস সেখানে একটি গাড়িতে একজন ব্যক্তিকে দেখতে পায়। সেই লোকটিকে ভয় দেখিয়ে তার গাড়ি নিয়ে ডাকাত দল সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু পুলিশও তাদের পিছু করতে শুরু করে। এখন তারা পায়ে হেঁটে পালাক আর গাড়ি নিয়েই পালাক, পুলিশ তো তাদের পিছু করবেই। কিন্তু ডাকাত দল জানে কিভাবে পুলিশদেরকে টেক্কা দিতে হয়। বেশ লম্বা সময় ধরে তাদের দুই পক্ষের মধ্যে টম অ্যান্ড জেরি খেলা হতে থাকে। এরপর ডাকাত দল একটি জায়গায় গিয়ে থামে, যেখানে আগে থেকেই তাদের জন্য একটি গাড়ি রাখা ছিল। তারা গাড়িটি চেঞ্জ করে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ফলে পুলিশ টিম আর তাদেরকে ধরতে পারে না।
ডাকাত দল ক্রাইম স্পট থেকে অনেক দূরে গিয়ে নিজেদের হুলিয়া বদলে নেয়। তাদের মধ্যে এখন কেবলমাত্র 3 জন বেঁচে আছে আর 1 জন আহত। এখানেও তারা তাদের গাড়িটি পাল্টিয়ে ওই গাড়িটিতে আগুন ধরিয়ে সমস্ত প্রমাণ মুছে এখান থেকে চলে যায়। রাত নেমে এসেছে। ব্যাংকের সামনে আমরা ফ্র্যাঙ্ক নামে একজন FBI স্পেশাল এজেন্টকে দেখতে পাই। সে তার টিম নিয়ে চারিদিকে চিরুনি তল্লাশি করছে, কোথাও যদি কোনো প্রমাণ মিলে যায়। এ সময় সেখানে একজন সোয়াট অফিসার আসে, যার কোডনেম হলো জায়ান্ট। সোয়াট অফিসার FBI এজেন্টকে বলে যে আজ তো বেটা ডাকাতেরা সীমা অতিক্রম করে ফেলেছে, তারা আমাদের বেশ কিছু পুলিশ সদস্যকে মেরেছে। আমরা কোনোভাবেই তাদেরকে ছেড়ে দিতে পারি না। যতক্ষণ না আমরা ডাকাতদেরকে মারছি ততক্ষণ আমরা কেউ শান্ত হব না। ফ্র্যাঙ্ক জায়ান্টকে জিজ্ঞাসা করে ডাকাত দল সংখ্যায় কতজন ছিল। তখন জায়ান্ট ফ্র্যাঙ্ককে জানায় যে তারা মোট 5 জন এসেছিল, তবে এখনও তারা 4 জন বেঁচে রয়েছে আর তাদের মধ্যে 1 জন গুরুতর আহত। এই কথা শুনে ফ্র্যাঙ্ক তাদেরকে আশেপাশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে খোঁজ নিতে বলে, কারণ তারা ট্রিটমেন্ট করার জন্য অবশ্যই কোনো না কোনো ডাক্তারের সাহায্য নিবে। এরপর ফ্র্যাঙ্ক ব্যাংকের সমস্ত স্টাফ ও কর্মচারীদের সাথে কথা বলতে শুরু করে, যারা ব্যাংক ডাকাতির সময় ব্যাংকের মধ্যে ছিল। অফিসার যখন সবাইকে জিজ্ঞাসাবাদ করছিল তখন একজন মেয়ে জানায়, ডাকাতদের কথাবার্তা শুনে আমার কাছে এমনটাই মনে হয়েছে যে তারা এখানকার স্থানীয়। এই কথা শুনে ফ্র্যাঙ্ক তো ভীষণ খুশি হয়, অন্তত এটা তো জানা গেল যে তারা এখানকার স্থানীয় কেউ হবে। এরপর জায়ান্ট তাকে জানায় তার টিম নদীর পাড়ে একটি গাড়ি পেয়েছে, যেটিতে করে ডাকাত দল পালিয়ে গিয়েছিল আর সেটি তারা ওখানে পুড়িয়ে ফেলেছে। এজন্য আমরা সেখানে কোনো প্রমাণ পাইনি। এরপর সেখানে ভেক্টর নামে একজন অফিসার আসে আর সে তাদেরকে জানায় যে তারা শহরের আরও যেসব স্থানে এখনো খোঁজ করেনি সেই জায়গাগুলোতে খোঁজ করবে। তারা 3 জন একসাথে বেরিয়ে পড়ে ডাকাত দলকে অনুসন্ধান করতে। এদিকে আমরা জেমসকে দেখতে পাই, সে বিলি নামের একজনের বাড়িতে এসেছে তার আহত সাথী জনকে নিয়ে। বিলি যখন তাকে ঘায়েল অবস্থায় দেখে তখন সে বেশ রেগে যায়। সে জেমসকে বলে, তুমি সব সময় আমাকে ফাঁসানোর চেষ্টায় থাকো, এরকম সময় কি কেউ এখানে আসে? তুমি তোমার দলবলকে নিয়ে আমার বাসায় কেন এসেছো? এভাবে তাদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি বিলি তাদের জন্য মানি লন্ডারিং এর কাজ করে এবং ডাকাত দলেরা এই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় ভুগছে যে তারা কোথায় গিয়ে শেল্টার নিবে। তাই তারা আপাতত শেল্টার নিতে এখানে এসেছে। এখানে আমরা আভা নামের একটি মেয়ের সাথে পরিচিত হই। এই মেয়েটিও তাদের দলেরই একজন সদস্য। আভা জনকে ঘায়েল অবস্থায় দেখে মাইকের দিকে তেড়ে আসে, কারণ সে জানে মাইক ভীষণ ঘাড়তেড়া আর অবাধ্য। জনের এই আঘাতের জন্য মাইকই দায়ী, কিন্তু জেমস আভাকে আটকায়। সে বলে এই সময় নিজেদের মধ্যে গ্যাঞ্জাম করলে হবে না। ডাকাত দলের সবাই সিদ্ধান্ত নেয় যে তারা এখানে টাকা পয়সাগুলো রেখে যাবে যতক্ষণ না পর্যন্ত জন সুস্থ হয়, আর সে সুস্থ হলে কোথায় টাকা কিভাবে পাঠানো হবে সেটা বিলিকে জানিয়ে দেয়। এরপর আমরা ফ্র্যাঙ্ক ও তার টিমকে দেখতে পাই যেখানে ডাকাতেরা তাদের গাড়িটি পুড়িয়েছিল সেখানে তদন্ত করতে। সার্বিক পরিবেশ পরিস্থিতি তদন্ত করে সে জানায় যে ডাকাত দলের সদস্যরা অবশ্যই কোনো মিলিটারি সদস্য হতে পারে, কারণ তারা যে সমস্ত বন্দুক ব্যবহার করেছিল আর যেভাবে পুলিশ সদস্যদের উপর আক্রমণ করেছিল সেটি কোনো সাধারণ মানুষ করতে পারবে না। আর যেভাবে তারা প্রমাণ মুছে গিয়েছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা মিলিটারি ট্রেনিং প্রাপ্ত। তাই আমাদেরকে খুব সাবধান হতে হবে ডাকাত দলের ব্যাপারে। আমরা যখন তাদের পিছু করব তখন খুব সতর্ক থাকতে হবে, নইলে আমরা মারা পড়তে পারি। সুতরাং এই কেসটি সলভ করতে গেলে আমাদেরকে অনেক প্যারা সামাল দিয়ে সামনে এগোতে হবে। এর মধ্যে আমরা মাইক ও জেমসকে দেখতে পাই। ক্লিয়ারেন্স নামে একজন ব্যক্তির বাড়িতে এসেছে জনকে নিয়ে। তারা ক্লিয়ারেন্সকে বলে জনকে সুস্থ করার জন্য। এ সময় বিলি জেমসকে ফোন করে বলে এবার টাকা পয়সাগুলো চালান করতে অনেক বেশি রিস্ক আছে, তাই যদি আমার কমিশনের ভাগ না বাড়াও তাহলে সম্ভব হবে না। তখন জেমস তার কথায় রাজি হয়, কারণ এটা ছাড়া তার কাছে আর কোনো অপশন নেই। ভিতরে মাইক ক্লিয়ারেন্সকে টাকা দিচ্ছিল জনের পাশে থাকার জন্য, কারণ তারা সবাই জানে জন বেশিক্ষণ বাঁচবে না। তাই জন মারা যাওয়ার আগ পর্যন্ত ক্লিয়ারেন্স তার সাথে থাকবে এবং সে মারা গেলে তার ভাগের টাকা সবাই ভাগাভাগি করে নিতে পারবে। আর জন নিজেও জানে যে সে বেশিক্ষণ বাঁচবে না, তবে তার হাতেও কিছুই করার নেই। তাই সবকিছু মেনে নিতে হয় জনকে তার হাতে সঁপে দিয়ে মাইক ও জেমস বাইরে আসে। তাদের জন্য আভা গাড়িতে অপেক্ষা করছিল। গাড়িতে উঠে মাইক তার অস্ত্র পরীক্ষা নিরীক্ষা করে চেক করছিল, একই সাথে ভাগের টাকাগুলো হিসাব করছিল। এ সময় আভা জেমসকে জিজ্ঞাসা করে যে সে আবার কবে ফিরবে। জেমস বলে খুব শীঘ্রই সে আবার ফিরে আসবে।
আমার একটু সময় লাগবে টাকাগুলো জায়গা মতো চালান করতে, আর টাকাগুলো ঠিকঠাক মতো চালান করতে পারলেই আমি ফিরে এসে তোমাকে ও জনকে আমার সাথে নিয়ে যাব। কিন্তু আমি ফিরে আসা পর্যন্ত তোমাকে আমার জন্য অপেক্ষা করতে হবে। এরপর সেখানে আমরা দুটি গাড়ি আসতে দেখতে পাই। গাড়ি থেকে বিরিল নামে একজন ব্যক্তি আসে। বিলি এই লোকটির সাথে চুক্তি করেছিল টাকাগুলো ট্রান্সফার করার জন্য। বিরিল যখন তাদেরকে টাকার অফার করে তখন মাইক বুঝতে পারে তাদের ডিমান্ড অনুযায়ী খুব কম টাকা দিচ্ছে। এজন্য জেমস বিরিলের সাথে কথা বলে তাকে বোঝাতে থাকে যে এই রেটে তাদের হবে না, তাদের রেট আরও একটু বাড়ানোর দরকার। কিন্তু এক পর্যায়ে সে জেমসের সাথে বেয়াদবি করতে শুরু করে, কারণ তার সাথে তার দলের গুন্ডারা ছিল আর তারা সবাই তাদের বন্দুক প্রস্তুত রেখেছিল ফায়ার করার জন্য। এসব দেখে জেমস চিন্তায় পড়ে যায়, কিন্তু মাইক এত সব দিকে চিন্তা করে না। সে তার বন্দুক বের করে ফটাফট সবাইকে মেরে দেয়। তাকে ফায়ার করতে দেখে জেমসও তাদের উপরে ফায়ার করে প্রায় সকলকে মেরে ফেলে। তবে বিরিলের দলের একজন লোক তখনও বেঁচে ছিল আর সে তাদের থেকে পালাতে চাইছিল, কিন্তু তারা চায় না যে ওই লোকটি বেঁচে থাকুক। তাই গাড়ি নিয়ে ওই লোকটির পিছু করতে শুরু করে। কিন্তু যখন তারা মেইন রাস্তায় ওঠে তখন বুঝতে পারে পুলিশ তাদের দিকে এগিয়ে আসছে। তাই তারা না চাইতেও ওই লোকটিকে ছেড়ে দিতে বাধ্য হয়। এর মধ্যে ওই লোকটি তার বস নুসিকে ফোন করে সবকিছু জানিয়ে দেয় যে কিভাবে মাইক ও জেমস মিলে তাদের সমস্ত লোকেদেরকে মেরে ফেলেছে। এই কথা শুনে নুসি অনেক বেশি রেগে যায়, কারণ সে এই শহরের বড় বড় মাফিয়াদের মধ্যে একজন। সে তাদেরকে মারার জন্য উতলা হয়ে ওঠে। এদিকে আমরা ফ্র্যাঙ্ককে দেখতে পাই। সে ধারণা করছে যে ব্যাংকের কোনো একজন কর্মচারী নিশ্চয় ডাকাত দলের সাথে জড়িত রয়েছে, কারণ যেদিন ব্যাংকে ডাকাতি হয়েছে সেদিন ব্যাংকে অনেক বেশি টাকা ছিল। এফবিআই টিম ব্যাংকের একজন কর্মচারীকে আটক করে যার নাম ছিল ফেলা। তারা ফেলাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে থাকে, কিন্তু ফেলা তাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেয়। তখন জায়ান্ট তাকে বলে যে তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো, আমরা এফবিআই থেকে, আর আমাদের কাছে সত্য কথা বের করা জাস্ট মামার বাড়ির আবদারের মতো। তোমাকে আচ্ছা মতো প্যাদানি দিলে এমনিতেই বক বক করতে শুরু করবে। এই কথা শুনে ভয়ে লোকটি ফটাফট সত্য কথা বলতে শুরু করে। ফেলা জানায় সে কেবলমাত্র দুইজন লোককে চেনে, যার মধ্যে একজন ব্যক্তির গলায় একটি ট্যাটু আছে আর অপর একজন ব্যক্তির শরীরে মেরিন সেনাদের ট্যাটু আছে। ফেলা এফবিআই অফিসারদেরকে ট্যাটুর ব্যাপারে বিস্তারিত জানায়। এরপর অফিসার ভিক্টর তার টিমকে ফেলার থেকে পাওয়া তথ্যগুলো জানিয়ে দেয় আর সেই মোতাবেক তদন্ত করতে বলে। কিছুক্ষণের মধ্যে ভিক্টর জেমস ও মাইকের ব্যাপারে তাদের ডাটা সার্ভার থেকে সমস্ত তথ্য পেয়ে যায়। এবার ফ্র্যাঙ্ক বুঝতে পারে তারা দুজন হলো খুবই ভয়ঙ্কর প্রাক্তন মেরিন সৈনিক। তবে এখন যেহেতু এফবিআই টিম তাদের সম্পর্কে জেনে গেছে, তাই তারা তাদেরকে ধরার জন্য তাদের বাড়ির ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে বের হওয়ার আগে ফ্র্যাঙ্ক জানিয়ে দেয় তাদের দুজনের ছবি নিউজ চ্যানেলে প্রচার করার জন্য, যাতে করে জনগণ তাদেরকে দেখলে আমাদেরকে জানাতে পারে। অন্যদিকে জেমস, মাইক ও আভা আবার ফিরে আসে বিলির ঘরে। জেমস মাইককে অনেক বেশি বকাবকি করে, কারণ তার জন্যই সব ভেজাল বাঁধে। তখন সেখানে বিলি আসে আর তাদের কাছে ক্ষমা চায় এই ঘটনার জন্য। সে জানতো না যে মাইকের সাথে ওই লোকটি এমন আচরণ করবে, কিন্তু মাইক খুব রেগেছিল। তাই সে জেমসকে বলে, দেখো ভাই, আমি যদি তাকে না মারতাম তাহলে ওরা আমাদেরকে মেরে ফেলতো, আর আমি তোমার চেয়ে বেশি সতর্ক থাকি। এজন্য আমি জানি কে কখন আমাদের উপর হামলা করবে। আর তুমি ভুলে যেও না, আমি জীবনে বহুবার তোমাকে বিপদ থেকে রক্ষা করেছি। যদি আমি তোমাকে রক্ষা না করতাম তাহলে আজ তুমি বেঁচে থাকতে না। এরপর জেমস তার ভাইকে বলে, মাইক, এই ফেরাটা কেটে উঠুক, আমি আর তোমার চেহারা কখনোই দেখব না, আমরা দুজন দুজনের মতো চলবো। এই কথা শুনে মাইক আরো বেশি রেগে যায়। তখন সে জেমসকে বলে, তুমি হয়তো ভুলে যাও আমি তোমার বড় ভাই, কিন্তু আমি পরিবারের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি যেগুলো তুমি অস্বীকার করতে পারবে না। এভাবে দুই ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক হতে হতে এক পর্যায়ে মারামারির রূপ নেয়। দুই ভাইয়ের মধ্যে অনেকক্ষণ ধরে মারামারি ও ধস্তাধস্তি চলতে থাকে। এরপর হঠাৎ তাদের বাড়িতে নুসির লোকেরা চলে আসে। গুন্ডারা তাদের মাথায় বন্দুক ধরে আর একজন চলে যায় বিলির কাছে। বিলি তাদেরকে কিছু বলবে তার আগেই তারা তাকে মেরে ফেলে। গুন্ডারা তাদের সবাইকে আটকে সেখানে বেঁধে রাখে আর তাদেরকে টর্চার করতে থাকে।
অপরদিকে টিভিতে নিউজ চ্যানেলে মাইক ও জেমসের ছবি প্রচার করা হচ্ছিল। সারা দেশের সবাই এখন তাদের ব্যাপারে জেনে গেছে। এর মধ্যে আবার এফবিআই টিম খবর পেয়েছে শহরের মধ্যে নুসির কিছু গুন্ডাদেরকে মেরে ফেলা হয়েছে। তখন তারা ডাকাতির ঘটনার সাথে এই গুন্ডাদের মারার ঘটনা পর্যন্ত যা কিছু ঘটেছে তা একটার পর একটা মিলাতে থাকে। এফবিআই টিম জানে নুসির লোকেরা মানি লন্ডারিং এর কাজ করে, তাই তারা এবার নিশ্চিত হয়ে যায় তাদেরকে জেমস ও মাইক এরা দুজনাই মেরেছে। কারণ মানি লন্ডারিং করতে গিয়ে হয়তো তাদের মধ্যে চুক্তি ভঙ্গ হয়েছে, আর তাই তাদের মধ্যে গুলাগুলি হয়েছে। ফ্র্যাঙ্ক তার টিমকে আরও বেশি অ্যালার্ট করে দেয় যেন তারা কোথাও নুসির গুন্ডা বাহিনীকে দেখতে পেলে তাকে ইনফর্ম করে। এদিকে মাইক ও জেমসের কাছে নুসি আসে। নুসি তাদেরকে বলে, তোমরা দুজনে আমার সাথে পাঙ্গা নিয়ে তোমাদের জীবনের সবচেয়ে বড় ভুল করেছো, এখন এই ভুলের খেসারত তোমাদেরকে দিতে হবে। তখন মাইক তাকে বুঝিয়ে বলে যে, দেখো ভাই, ওখানে যা কিছু হয়েছে তার জন্য আমি দায়ী। এই দুইজনার কোনো দোষ নেই, আমি ওদের উপরে গুলি করেছি, আমি ওদেরকে মেরেছি, তাই তোমার যা সাজা দেওয়ার আমাকে দাও, ওদেরকে ছেড়ে দাও। কিন্তু নুসি তার কথায় কোনো ভ্রুক্ষেপ করে না। সে বলে, অপরাধ যেই করুক না কেন সাজা তোমাদের সবাইকে পেতে হবে। প্রথমে আমি মাইককে টর্চার করব, তাকে মারব, এরপর তোমাদের দুজনকে। নুসির লোকেদের কাছে অ্যাসিডের বোতল ছিল, সে সবাইকে অ্যাসিডের মাধ্যমে জ্বালিয়ে দিতে চাইছিল। নুসি ডাকাত দলের একজনের উপর অ্যাসিড ঢেলে তাকে খুব কষ্ট দিয়ে মারে, আর এসব দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। কিন্তু মাইক তখনও বিচলিত না হয়ে শিকারীর মতো তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাদেরকে দেখছিল। এরপর নুসি অ্যাসিড নিয়ে জেমসের কাছে যায় তাকে শাস্তি দিতে। সে যখনই জেমসের কাছে যায় তখন জেমস তাকে লাথি মারে, আর তার হাতের অ্যাসিড গিয়ে পড়ে তারই লোকের গায়ে। সাথে সাথে মাইক নুসির গুন্ডাদেরকে মেরে তাদের হাত থেকে বন্দুক নিয়ে তাদের সবাইকে মেরে ফেলে। পাশাপাশি সে জেমসকে ছাড়িয়ে নেয়। এরপর নুসিকে ফ্রি ফায়ারের মতো হেডশট দিয়ে মেরে ফেলে। এদিকে আমরা এফবিআই এজেন্ট ফ্র্যাঙ্ককে দেখতে পাই যে সে অলরেডি এই জায়গার খবর পেয়ে গিয়েছে আর তার পুরো টিম নিয়ে এদিকে আসছে। জেমস আভাকে নিয়ে সেখান থেকে বের হতে গিয়ে বাইরে দেখে অলরেডি সেখানে একটি পুলিশ টিম চলে এসেছে। পুলিশেরা তাদেরকে মারতে যাবে তার আগেই মাইক অফিসার দুজনকে মেরে তাদেরকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। পুরো শহর জুড়ে পুলিশ তাদেরকে এখন হারিকেন জ্বালিয়ে খুঁজছে। চারপাশে গোলাগুলির শব্দ হচ্ছে। জেমস ও আভা সেখান থেকে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু মাইক পালিয়ে না গিয়ে বরং পুলিশদের মোকাবেলা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তখন জেমস বুঝতে পারে মাইক আসলে কি চাই, সে তার ভাইয়ের জন্য ত্যাগ স্বীকার করবে। তখন জেমস তার ভাইয়ের সাথে খারাপ আচরণের জন্য অনুশোচনা করতে থাকে। এরপর মাইক জেমস ও আভাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য ইশারা করে। তারা সেখান থেকে চলে যেতে থাকলে মাইক পুলিশের উপর গুলি চালাতে শুরু করে। গুলি করতে করতে সেখান থেকে উল্টো পথে পুলিশকে তার পিছু পিছু দৌড় করাতে থাকে। তবে এক পর্যায়ে মাইকের গায়ে গুলি লাগে, কিন্তু সে হার না মেনে বরং কৌশলে ভেক্টরকে গান পয়েন্ট করে এবং সকল পুলিশকে তার কথা মানতে বলে। তখনই আমরা পাশের একটি গলির মধ্যে ফ্র্যাঙ্ককে দেখতে পাই। সে খুবই শান্তপনে মাইকের দিকে এগিয়ে আসতে থাকে আর সুযোগ মতো তাকে গুলি করে মেরে ফেলে। আর অন্যদিকে আমরা জেমস ও আভাকে দেখতে পাই তারা একটি বাসে করে এই শহর ছেড়ে চলে যাচ্ছে। খানিকটা পথ যাওয়ার পর জেমস আভাকে বলে, তোমার ব্যাপারে কেউ কিছুই জানে না, তাই তুমি তোমার মতো করে তোমার জীবন উপভোগ করো, আমি তোমার সাথে আইল্যান্ডে দেখা করব। আর এই কথাটি বলে জেমস বাস থেকে নেমে পড়ে। এদিকে এফবিআই টিম ওই জায়গাতে পৌঁছে যায় যেখানে জেমস ও মাইকদেরকে বন্দি করে রাখা হয়েছিল। জায়গাটি পর্যবেক্ষণ করে তারা জেমসের লাশ কোথাও খুঁজে পায় না। তখন তারা ধারণা করে জেমস নিশ্চয় বেঁচে রয়েছে। তখনই সেখানে অফিসার জায়ান্ট আসে আর সে বেশ কিছু অ্যাসিডে পোড়া লাশ দেখতে পায়। এগুলো দেখে সে ফ্র্যাঙ্ককে বলে নিশ্চয়ই এর মধ্যে জেমসের লাশ রয়েছে। যেহেতু লাশগুলো দেখে বোঝার উপায় ছিল না যে কোনটা কে, তাই তারা মনে করে এর মধ্যে জেমসের লাশ রয়েছে। কিন্তু ফ্র্যাঙ্কের তখনও মনে হচ্ছিল কোথাও না কোথাও কোনো ঘাপলা রয়েছে। সময় এভাবেই অতিবাহিত হতে থাকে, কিন্তু ফ্র্যাঙ্ক তার তদন্ত তখনও থামায়নি। একদিন সে আভার বাড়িতে যায় আর সে আভাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু বেশ অনেক সময় কথা বলার পরেও আভা একটিবারের জন্য জেমসের নাম তার মুখে আনেনি। তাই ফ্র্যাঙ্ক এবার সত্যি সত্যি ভেবে নেয় নিশ্চয় জেমস মারা গিয়েছে, তাই সে কেসটি বন্ধ করে দেয়। পরের দৃশ্যে আমরা একটি আইল্যান্ড দেখতে পাই যেখানে জেমস, আভা ও তাদের সন্তান একসাথে সময় কাটাচ্ছে খেলাধুলা করে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। যদি আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।